বেশ কিছুদিনের ইচ্ছা ছিল মুর্শিদাবাদ ঘুরব। অনেক ছোটোবেলায় মুর্শিদাবাদ গিয়েছিলাম, প্রায় কিছুই মনে নেই। তাই 3 বন্ধু আমরা মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা হলাম সকালে 6:50 কলকাতা স্টেশন থেকে হাজারদুয়ারি এক্সপ্রেসে। ট্রেন থেকে নামতে নামতে 10:30 বেজে গেল। হোটেল আমাদের আগের থেকেই ঠিক করা ছিল, হোটেল হিস্টোরিক্যাল। নতুন হোটেল, ঝকঝকে তকতকে। তখন অফ সিজন চলছে বলে হোটেলে মাত্র আমরাই ছিলাম, আর এই কারণে আমরা খুবই যত্ন পেয়েছিলাম এই হোটেল থেকে। হোটেলে এসে ড্রেস চেঞ্জ করে এখানেই স্নান খাওয়া করে নিলাম। ঠিক করলাম বিশ্রাম নিয়ে বেলা 4টে বেরোবো। এরপর আমরা ওখানে একজন খুব ভালো টোটো চালক পেয়েছিলাম। সে আমাদের যত্ন করে সমস্ত জায়গাগুলো এই 3-4 দিন ধরে দেখিয়ে দিয়েছে। বিকেল 4টে নাগাদ আমরা বেরিয়ে প্রথমেই গেলাম কাটরা মসজিদ। এই কাটরা মসজিদ তৈরি হয়েছিল 1723 থেকে 1724 মধ্যে। মুর্শিদাবাদ রেল স্টেশনের 1600 মিটার পূব দিকে বাজারের মধ্যে অবস্থিত এই মসজিদ। এখানে এসে একজন গাইড নিয়ে নিলাম। এখানে নবাব মুর্শিদ কুলি খাঁয়ের সমাধিও রয়েছে। এবার আমরা মসজিদের ভেতর দিকে প্রবেশ করছি। আচ্ছা, এটা হচ্ছে মেইন মসজিদ। লক্ষ্য করুন, মসজিদটি আছে 4টে থাম্বার উপরে বিদ্যমান। এপাশে আছে দুটো, শেষ মাথায়। এখন তো কোনো ঘর বা বিল্ডিং তৈরি করতে গেলে তো টাইবিংয়ের সাপোর্টিং দরকার। এটাই কোনো টাইবিং নেই। মসজিদটি আছে সম্পূর্ণ আর্চ বা খিলানের উপরে, যেটা ভিতরে গেলে আমরা বুঝতে পারবো। মুর্শিদ কুলি খান ঢাকা থেকে 1717 খ্রিস্টাব্দে তার রাজধানী এখানে স্থানান্তরিত করেন। তার নিজের নাম অনুসারে নতুন রাজধানীর নাম করেন মুর্শিদাবাদ। এই কাটরা মসজিদের সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো 2 কোণার উঁচু 2টি টাওয়ার, যেগুলোতে বন্দুক স্থাপনের জন্য ছিদ্র রয়েছে। আমরা কয়েক ধাপ সিঁড়ি দিয়ে উঠে বিশাল এক চাতালে এসে পৌঁছালাম। মসজিদের মধ্যে রয়েছিল মাদ্রাসা। প্রত্যেকটি কক্ষে প্রায় 700 জন লোক কোরআন পড়তে পারত। সম্পূর্ণ মসজিদটি আকারে চতুর্ভুজাকৃতি। পুরো মসজিদে অনেক সুদৃশ্য খিলান রয়েছে। 1897 সালে ভূমিকম্পের কারণে মসজিদটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এরপর আমরা মসজিদের ভেতরে প্রবেশ করছি। মসজিদের উপরে খিলান দেওয়া 3টি গম্বুজ ছিল, তার মধ্যে 2টি ভেঙে পড়েছে ভূমিকম্পে। মসজিদের 2 পাশে খুব সুন্দর কারুকার্য করা জাফরি ছিল। এর মধ্যে বহু মূল্যবান পাথর খচিত ছিল। স্যার যদুনাথ সরকারের মতে মুর্শিদ কুলি খান মূলত একজন হিন্দু ব্রাহ্মণ ছিলেন। তার পূর্ব নাম ছিল সূর্যনারায়ণ মিশ্র। মাত্র 10 বছর বয়সে তাকে পারস্যে বিক্রি করে দেওয়া হয়েছিল। সেখানে তাকে মোহাম্মদ হাতি নামে বড় করা হয়েছিল। বেশ কিছু বছর পরে পারস্য থেকে ভারতে ফিরে আসেন এবং সম্রাট আওরঙ্গজেবের দেওয়ানের অধীনে কাজ করেন। কাজে দক্ষতার কারণে সম্রাট আওরঙ্গজেবের বিশেষ নজরে পড়ে যান। তিনি মুঘল সম্রাটদের কাছে বিভিন্ন খেতাব পেয়েছিলেন, তার মধ্যে একটি হলো মুর্শিদ কুলি খান। এবার আমরা মসজিদ থেকে বেরিয়ে আসছি। তো আমাদের ঠিক পায়ের নিচে আছে হচ্ছে নবাব মুর্শিদ কুলি খাঁর সমাধি। এটা তো এই ঢালাইটা কিন্তু ছিল না। আজ থেকে বছর 8 আগে যারা এসেছে তারা দেখেছে মোটা মোটা লোহার রড দিয়ে নেটিং সিস্টেম খাঁচা ছিল। এমনই নেটিং সিস্টেম খাঁচা ছিল, এর উপরে দাঁড়ালে সমাধির পুরো অংশটাই দেখা যাবে। আর এমনই নেটিং মসজিদে যারাই প্রবেশ করবে তাদের কিন্তু পায়ে ধরে পড়বে। 1727 সালে 30 জুন মুর্শিদ কুলি খাঁর মৃত্যু হয় এবং তার ইচ্ছা অনুসারে এই সিঁড়ির নিচে তার সমাধি তৈরি করা হয় এবং উপরে ছিল জাল দিয়ে ঘেরা, যাতে যারাই এখানে প্রবেশ করবেন তাদের সবার পায়ের ধুলো যেন ওই সমাধিতে পড়ে। এটাই সমাধি? হ্যাঁ, ঢোকা যাবে? জুতো পরে ঢোকা যাবে সমাধিটা? আর ইনি হচ্ছেন বাংলার বিহার উড়িষ্যার প্রথম স্বাধীন নবাব, নবাব মুর্শিদ কুলি খাঁর সমাধি, যার ভিতরে উপরে আমরা অলরেডি হেঁটে আসি। সমাধির উপরে মাটি দেখা যাচ্ছে। এটি হচ্ছে অগণিত মানুষের পদধূলি। এবার আমরা ধীরে ধীরে মসজিদ থেকে বাইরে
চলে আসলাম। এই মসজিদের বিবরণ শুনে আমরাও যেন 300 বছর আগে পিছিয়ে গেলাম। এরপর দেখতে গেলাম ফতে মসজিদ। মাত্র 13 মাসের শাসনকালে নবাব সরফরাজ এই মসজিদটি বানিয়েছিলেন। মসজিদ সম্পূর্ণ চালু হওয়ার আগেই সরফরাজের ফতে বা মৃত্যু হয়, এই জন্য এই মসজিদটার নাম ফতে মসজিদ। এই মসজিদটি রক্ষণাবেক্ষণের অভাবে এতটাই ধ্বংসপ্রাপ্ত এবং আগাছায় ভর্তি যে ভেতরে ঢোকার সাহস আমরা পাইনি। তবে বাইরে থেকে আমরা দেখতে পেলাম বড় বড় খিলান দেওয়া এবং অনেক কারুকার্য চোখে পড়েছে। এত বড় মসজিদের এই ভগ্নদশা দেখে আমাদের মন বেশ খারাপ হয়ে গেল। যতটা সম্ভব মসজিদের চারপাশটা ঘুরে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে এলাম। এরপর আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যস্থানে। টোটো করে যেতে কিন্তু এখানে দারুণ লাগছিল। দুই ধার একদম সবুজে সবুজ হয়ে আছে। এরপর দেখতে গেলাম জাহানকোষা কামান। এটি মুর্শিদাবাদের কাটরার দক্ষিণ পূর্বে তোপখানায় অবস্থিত একটি ঐতিহাসিক কামান। জাহানকোষা শব্দের অর্থ হল পৃথিবীর ধ্বংসকারী। কামানটির দৈর্ঘ্য 17 ফুট, ওজন 212 মণ। কামান বিস্ফোরণের জন্য 17 কেজি বারুদের প্রয়োজন হয়। এই কামানটি তৈরি করা হয়েছিল অষ্টধাতু অর্থাৎ সোনা, রূপা, দস্তা, তামা, জিঙ্ক, টিন, লোহা ও পারদ দিয়ে তৈরি। এই জন্য কামানটিতে আজও মরচে পড়েনি। নবাব মুর্শিদ কুলি খাঁ ঢাকা থেকে রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তরিত করবার সময় কামানটি এখানে নিয়ে আসেন। মুর্শিদ কুলি খাঁ থেকে পরবর্তী অন্যান্য নবাবগণ এখানে তাদের অস্ত্রাগার বা তোপখানা স্থাপন করেন। সত্যি এক ঐতিহাসিক আর বিরল জিনিস দেখলাম আমরা আজ। এখন চলে এসেছি রাধা মাধব কুঞ্জে। প্রথমেই চোখে পড়ল বাদিকে কল্যাণেশ্বর সোমনাথের মন্দির। নমস্কার জানিয়ে আমরা এগিয়ে চললাম মূল মন্দিরের দিকে। এই রাধা মাধব মন্দিরটি প্রায় 400 বছরের পুরনো। এই মন্দিরটি প্রতিষ্ঠার পর শ্রী শ্রী রাধা মাধবের অনেক অলৌকিক ঘটনা জানা যায়। কথিত আছে শ্রীজীব গোস্বামীর শিষ্যা শ্রীমতী হরিপ্রিয়া নৌকাযোগে এই রাধা মাধবকে বৃন্দাবন থেকে নিয়ে আসছিলেন। পথে সন্ধ্যা হয়ে আসায় রাধা মাধবকে এইখানে নামিয়ে সন্ধ্যা আরতি করা হয়, কিন্তু পরদিন সকালে এই বিগ্রহকে আর নড়ানো যায়নি। শ্রীমতী হরিপ্রিয়া এখানেই থেকে যেতে বাধ্য হন। এরপর গুরুর আদেশে স্নানযাত্রার দিনে বংশীবদন দত্ত গোস্বামীর দ্বারা এখানে রাধা মাধবকে প্রতিষ্ঠা করা হয়। নওয়াজেশ মোহাম্মদ খাঁ মতিঝিলে প্রাসাদ তৈরি করে বসবাস করতে শুরু করেছিলেন। সন্ধ্যাবেলায় কাঁসর ঘণ্টার শব্দে তার খুব বিরক্ত বোধ হতো এবং তিনি আদেশ দিয়েছিলেন এই সন্ধ্যারতি বন্ধ করার জন্য। নবাবের আদেশে সন্ধ্যারতি বন্ধ হওয়ার উপক্রম হলো। এবার দেখা গেল একদিন সন্ধ্যায় কাঁসর ঘণ্টা নিজেই বেজে চলেছে। এই খবর নবাবের কানে যাওয়ার পর উনি বিগ্রহের শক্তি পরীক্ষার জন্য গোমাংস উপরে সুন্দর কাপড় দিয়ে আচ্ছাদন করে পুজো হিসাবে প্রেরণ করেছিলেন। পরে গঙ্গাজল ছিটিয়ে সেবায়েত যখন এটা পুজোর জন্য উপস্থাপন করলেন, দেখা গেল ভিতরে রাশি রাশি সুগন্ধি ফুলে ভরা। এরপর নবাব হার স্বীকার করে অনেক নিষ্কর জমি এই মন্দিরে দান করেছিলেন। এরপর আমরা মন্দিরের পিছনের দিকে চলে এলাম। এখানে একটি মাধবীলতার গাছ রয়েছে, এটাও নাকি 300 বছরের বেশি পুরনো। বাঁধানো রয়েছে মন্দিরে বলে আছে, কাউরে বাড়িতে হলে তার থাকতো না। কত বছরের গাছটা? 1609 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা। হ্যাঁ 1609 বাঁধিয়ে রেখেছে না। সর্বনাশ, ঠাকুরের কি মাহাত্ম্য দেখ। এই ঐতিহাসিক গাছের সামনে দাঁড়িয়ে আমরা ফটো তুলে নিলাম। এরপর বাগান ছাড়িয়ে আমরা আরও পিছনের দিকে চলে গেলাম।
এখানে রয়েছে সেই বিশ্ববিখ্যাত মতিঝিল। যাবো মতিঝিল এটা মতিঝিল বলে, এটা প্রাসাদ ছিল, এই উঁচু জায়গাটা দেখছেন এটা প্রাসাদ ছিল তাদের। সেই প্রাসাদটা নেই। প্রাসাদটা ধ্বংস হয়ে গেছে, এখানে শোটা হয় যে এই বিশাল মতিঝিলকে ঘিরে অনেক ইতিহাস রয়ে গেছে। এরপর গেলাম মতিঝিল পার্ক দেখতে। তখন সন্ধ্যা নেমে গেছে। মতিঝিলের গায়ে এই বিশাল পার্ক, বিশাল এরিয়া জুড়ে খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো। প্রচুর মানুষ এসেছে এই পার্ক দেখার জন্য। এখানে লাইট অ্যান্ড সাউন্ডেরও ব্যবস্থা রয়েছে, কিন্তু অনেক দেরি হয়ে যাওয়ায় আমরা আর সেখানে যাইনি। ফেরার পথে মোটামুটি পরিষ্কার একটা রেস্টুরেন্ট পেয়ে গেলাম। ওখানে রাতের খাবার খেয়ে আমরা হোটেলে ফিরে এলাম।